আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা আইএসটি কিউবের চ্যাপ্টার 4 লার্ন করছিলাম এবং লাস্ট ভিডিওতে আমরা লার্ন করেছি ব্ল্যাক বক্স টেস্টিং নিয়ে, কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সিনারিওতে আমরা ডাইনামিক এবং স্ট্যাটিক ব্ল্যাক বক্স টেস্টিংগুলো করে থাকি। আজকে মূলত আমরা দুইটি টপিক নিয়ে জানব, এক্সপিরিয়েন্স বেসড টেস্টিং এবং হোয়াইট বক্স টেস্টিং। সো হোয়াইট বক্স টেস্টিংটা আসলে কি? তার আগে লাস্ট ভিডিওতে আমরা যা জেনেছিলাম যে ব্ল্যাক বক্স ডাইনামিক টেস্টিংটা আসলে কি। আমাদের যে অ্যাকচুয়াল টেস্ট অবজেক্ট বা সফটওয়্যারটি রয়েছে সেটার সাথে যে ইন্টারাকশন করি এবং কোনো কিছু না জেনে আসলে ভেতরে সফটওয়্যারটা কীভাবে ডেভেলপ করা হয়েছে তাকে ডাইনামিক ব্ল্যাক বক্স টেস্টিং বলে। আর ডাইনামিক হোয়াইট বক্স টেস্টিংটা হলো ঠিক তার বিপরীত। মানে আমরা যখন কোনো সফটওয়্যারটা বা কোনো টেস্ট অবজেক্টকে টেস্ট করছি তখন আমরা জানবো এর ভেতরে কি রয়েছে, এর ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন এবং এর কোডিংটা আসলে কিভাবে লেখা হয়েছে। এখানে একটা এক্সাম্পল রয়েছে। সো আমাদের যে রিকোয়ারমেন্টটি ছিল, যেটা আমরা ব্ল্যাক বক্স স্ট্যাটিক টেস্টিংয়ের মাধ্যমে টেস্ট করেছিলাম। সো ইফ ইউজার নট লগড ইন দেন শো লগ ইন, এলস ইউজার নেম উইল বি শোন। সো বুঝতেই পারছেন এখানে একটু, যদিও এখানে খুব সিম্পলি জিনিসটা লেখা হয়েছে, অনেকটা সুডোকোড টাইপের ভাবে লেখা হয়েছে। সুডোকোড কি এখন ভুলে যান, এটা কোডকে রিপ্রেজেন্ট করার জন্য একটু সহজ মাধ্যম। তো এখানে আপনারা বুঝতেই পারছেন টেস্টিং যখন করতে হবে তখন অবশ্যই যে পার্সনটা এই টেস্টটা করবে তাকে কিছু পরিমাণে প্রোগ্রামিং রিলেটেড নলেজ থাকতে হবে। সো এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রোগ্রামিং সম্পর্কে। নর্মালি হোয়াইট বক্স ডাইনামিক টেস্টিংটা বা স্ট্যাটিক টেস্টিংটা ডেভেলপাররা নিজেরাই করে থাকে, বাট নট অলওয়েজ যে কেউ আসলে এটি করতে পারে। ইভেন কিউএরাও করতে পারে যদি তার এনাফ পরিমাণে কোডিং রিলেটেড নলেজ থাকে বা কী জিনিসটা সে দেখছে এই বিষয়ে তার নলেজ থাকে। আমরা এইখানে যে জিনিসটা দেখছিলাম সেটি হলো মূলত স্ট্যাটিক হোয়াইট বক্স টেস্টিং। মানে আমরা কোডটাকে রিভিউ করছি, কোডটাকে এক্সিকিউট না করে কি লেখা হয়েছে এইটি দেখে আমরা আসলে বোঝার চেষ্টা করছি এখানে কি হচ্ছে বা এর মধ্যে কোনো ভুল আছে কিনা। ফর এক্সাম্পল, হতে পারতো এই এলস পার্টটুকু ডেভেলপাররা ডেভেলপ করেনি, আমাদের রিকোয়ারমেন্টেও আসলে জিনিসটা ওভাবে মেনশন ছিল না। কিউআরআর স্ট্যাটিক টেস্টিংয়ের মাধ্যমে এই জিনিসটা কোশ্চেন করার কারণে নতুন একটা রিকোয়ারমেন্ট অ্যাড হয়েছে। ধরুন সফটওয়্যার ডেভেলপমেন্টের পরে এই ঘটনাটি ঘটেছে। সো আমরা যখন স্ট্যাটিক হোয়াইট বক্স টেস্টিং করব, মানে কোডটা পড়বো, তখন কিন্তু আমরা ইজিলি দেখে বুঝে যাব, আচ্ছা এখানে তো এলস কন্ডিশন নেই, শুধু একটাই কন্ডিশন আছে যে ইউজার যদি লগ ইন অবস্থায় না থাকে তাহলে তাকে লগ ইন বাটনটা দেখাও, অথবা কোডটা হয়তো একটু ডিফারেন্টলিও লেখা থাকতে পারে যে অলওয়েজ লগ ইন বাটন দেখাও। ইউজারের যে নাম দেখাতে হবে এরকম কোনো কন্ডিশন বা কোনো কিছুই কোডের মধ্যে লেখা নেই। সো আমরা হোয়াইট বক্স স্ট্যাটিক টেস্টিংয়ের মাধ্যমে এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারতাম। দেন ডাইনামিক হোয়াইট বক্স টেস্টিং কি? মূলত আমরা যে ইউনিট টেস্টিং লার্ন করেছিলাম, ইউনিট টেস্টিংটাই হলো ডাইনামিক হোয়াইট বক্স টেস্টিং। মানে কোডটা অ্যাকচুয়ালি কী লেখা হয়েছে, কোডের স্ট্রাকচার কি, এই বিষয়টা জেনে আমরা ইউনিট টেস্টগুলো যখন লিখি, সেটা ডেভেলপার কিউএ যেই হতে পারে না কেন, তখন এটাকে ডাইনামিক হোয়াইট বক্স টেস্টিং বলে। ফর এক্সাম্পল, আমাদের ক্যালকুলেটরে কোনো একটা ক্লাস হয়তো রয়েছে, সেই ক্লাসের একটা ফাংশন রয়েছে অ্যাড। তো আমরা মকিংয়ের মাধ্যমে এই ক্যালকুলেটরের একটা অবজেক্ট তৈরি করে তার মধ্যে সেই অবজেক্টের মাধ্যমে আমরা সেই ফাংশন বা মেথডকে কল করে কিছু ভ্যালু পাস করে আমরা অ্যাসার্ট করছি। অ্যাসার্টটা হলো ইউনিট টেস্টিং বা অটোমেশন টেস্টিংয়ের ভ্যালিডেশন বা প্রমাণ করা বা কারেক্ট প্রমাণ করার একটা মেথড। সো উই অ্যাসার্ট দ্যাট রেজাল্ট ইজ ইকুয়াল টু 2। সো 1 + 1 দিলে তো আমাদের 2ই হবে, এটাই হওয়া উচিত। সো আমরা অটোমেটিকলি এরকম বিভিন্ন ভ্যালু দিয়ে ডাইনামিক্যালি হোয়াইট বক্স, মানে কোডটা যখন আমরা জানবো তখনই তো আমরা জানবো যে কী ধরনের ভ্যালু পাস করতে হবে। তো এই হোয়াইট বক্সের মাধ্যমে ডাইনামিক্যালি আমরা ইউনিট টেস্টিংয়ের মাধ্যমে বা কম্পোনেন্ট টেস্টিংয়ের মাধ্যমে এই টেস্টিংটা করতে পারি। এখানে হোয়াইট বক্স টেস্টিং নিয়ে কিছু জিনিস যেটা মনে রাখার মতো, তা হলো দ্য টেস্ট বেসিস মে ইনক্লুড এনি সোর্স অফ দ্য ইনফরমেশন রিগার্ডিং স্ট্রাকচার অফ দ্য সফটওয়্যার। সো এই হোয়াইট বক্স টেস্টিংয়ের জন্য আমাদের টেস্ট বেসিসগুলো হলো যে কোনো ধরনের ইনফরমেশন, সেটা ডিজাইন, ইউএমএল, ডেটাবেস ডিজাইন, কোডিং, যেখানে আমরা এই স্ট্রাকচার সম্পর্কে ইন ডিটেলসে জানতে পারবো। ইট ক্যানট বি পারফর্মড উইদাউট রিলেভেন্ট প্রোগ্রামিং নলেজ। এবং এটা তো বোঝাই যাচ্ছে যে রিলেভেন্ট প্রোগ্রামিং নলেজ ছাড়া করা যাবে না, কারণ এখানে সিনট্যাক্সগত কিছু ভুল থাকতে পারে। আমরা যখন স্ট্যাটিক হোয়াইট বক্স টেস্টিং করব, সিনট্যাক্স মানে হলো লেখার গ্রামার। আমরা যদি প্রোগ্রামিংয়ের গ্রামার বলি, এটাকে সিনট্যাক্স বলে। এই সিনট্যাক্সগত ভুল থাকলে, আপনি ধরুন জাভা সম্পর্কে আইডিয়া আছে কিন্তু আপনার সি শার্প সম্পর্কে আইডিয়া নেই, সো সি শার্পের সিনট্যাক্স রিলেভেন্ট প্রোগ্রামিং নলেজ না থাকলে কিন্তু আপনি কোডিং যারা সত্ত্বেও
এটা পারফর্ম করতে পারবেন না। কভারেজ ইজ বেসড অন দ্য নাম্বার অফ আইটেম টেস্টেন্স উইদিন এ সিলেক্টেড স্ট্রাকচার, সেম অ্যাজ ইট ইজ প্রিভিয়াসের মতন, অ্যান্ড ইট ক্যান বি পারফর্ম অ্যাট অল টেস্ট লেভেলস। হাউএভার সাধারণত কম্পোনেন্ট লেভেল বা ইউনিট লেভেলেই এই হোয়াইট বক্স টেস্টিংটা করা হয়ে থাকে। আদার্স ক্ষেত্রে নর্মালি ব্ল্যাক বক্স টেস্টিংটাই করা হয়ে থাকে। সো অ্যাজ এ কিউএ হিসেবে 95% ক্ষেত্রেই আপনাকে ব্ল্যাক বক্স টেস্টিং করতে হবে। আপনি অটোমেশন করেন বা যাই করেন বা ম্যানুয়ালি করেন, ব্ল্যাক বক্সই করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনাকে এই হোয়াইট বক্স টেস্টিংটা করার প্রয়োজনীয়তা পড়তে পারে। এই গেল আমাদের হোয়াইট বক্স টেস্টিং নিয়ে কিছু আলোচনা। এই চ্যাপ্টারের পরবর্তী লেটার ভিডিওতে আমরা এই হোয়াইট বক্সের যে দুইটি টেকনিক রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। এরপর নেক্সটে আমরা লার্ন করব এক্সপিরিয়েন্স বেসড টেস্টিং নিয়ে। সো নামেই আসলে বোঝা যাচ্ছে এই টেস্টিং টেকনিকটা পুরোপুরি এক্সপেরিয়েন্সের উপরে বেসড করে করতে হয়। আচ্ছা, কার এক্সপেরিয়েন্স বা কোন ব্যক্তিগুলোর এক্সপেরিয়েন্স? অবভিয়াসলি একজন টেস্টারের এক্সপেরিয়েন্স, যেহেতু টেস্টিংটা একজন টেস্টারই করবে। কিন্তু সব সময় শুধু টেস্টারের এক্সপেরিয়েন্সের উপরে বেস করে এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং করলেই রেজাল্টটা, আউটপুটটা ভালো আসে না। আমাদেরকে হোল টিম লাইক ডেভেলপার্স, ইউজার্স, স্টেক হোল্ডার্স সবার এক্সপেরিয়েন্স, সবার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের উপরে বেস করেই এই এক্সপেরিয়েন্স বেসড টেস্টিংগুলো করতে হয়, তাহলেই মোস্ট আউটপুট পাওয়া যায়। এই এক্সপেরিয়েন্স বেসড টেস্টিংটা মূলত খুব ইনফর্মাল একটা টেস্টিং, এবং এই টেস্টিংয়ের মাধ্যমে যে জিনিসগুলো ফাইন্ড আউট করা পসিবল, ফর্মাল যে টেস্টিংগুলো রয়েছে লাইক স্ট্যাটিক, ব্ল্যাক বক্স, স্ট্যাটিক, হোয়াইট বক্স, ডাইনামিক, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, এগুলোর মাধ্যমে সবসময় করা যায় না। আবার এই সবগুলো মিক্স করেও আমাদের মাঝে মধ্যে এই এক্সপেরিয়েন্স বেসড টেস্টিংগুলো করতে হয়। ফর এক্সাম্পল, আমরা যে এক্সপেরিয়েন্সের কথা বলছি, কী ধরনের এক্সপেরিয়েন্স? ধরুন আপনি কোনো একটা সফটওয়্যার টেস্টিংয়ের প্রিভিয়াসলি কোনো একটা প্রজেক্টে কাজ করেছেন, কোনো একটা মোবাইল অ্যাপ নিয়ে, যে অ্যাপটা বাচ্চাদের জন্য তৈরি করা ছিল। এখন বাচ্চাদের আইসাইট বা ভিউইং অ্যাঙ্গেল আর বড়দের ভিউইং অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট, এবং সেইখানে আপনি এক্সপিরিয়েন্স করেছেন যে বাচ্চাদের আসলে আই মুভমেন্ট বা আইসাইটের কারণে এই যে অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেস, আইকনস এবং মূলত যে অ্যাপ্লিকেশনটা যে কাজের জন্য তৈরি করা, এটা খুব একটা ফ্রুটফুল ছিল না। কিন্তু বড়দের জন্য এটা আসলে কোনো প্রবলেমই না। সো বুঝতেই পারছেন, এই জিনিস আপনি যদি প্রিভিয়াসলি সিমিলার টাইপের কোনো প্রজেক্টে কাজ না করেন বা এই প্রবলেমটা ফেস না করেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স হবে না এবং আপনি এক্সপিরিয়েন্স বেসড টেস্টিং করতে পারবেন না। এই কারণেই এক্সপিরিয়েন্স বেসড টেস্টিংটা সিনিয়র পার্সনরাই নর্মালি করে থাকে, বা খুব সিনিয়র হলেই আপনি এক্সপিরিয়েন্স বেসড টেস্টিংটা করতে পারবেন। বা আপনার কাছে যদি কেউ এক্সপিরিয়েন্স বেসড টেস্টিং এক্সপেক্ট করে আপনি যে জুনিয়র হিসেবে করতে পারবেন, তাহলে এটাও আসলে টোটালি ভুল। সিনিয়র ছাড়া জুনিয়রদের কাছে এক্সপেকটেশনটা করাটা খুব একটা ফ্রুটফুল না। সো আপনার যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি এবং সিমিলার টাইপের কোনো রিসেন্ট অ্যাপের মধ্যে কাজ করেন, তখন কিন্তু আপনার এই এক্সপিরিয়েন্সটাকে আপনি খাটাতে পারবেন এবং প্রিভিয়াসলি যে প্রবলেমটা ফেস করেছিলেন সেটা আপনার টেস্ট কেসের মধ্যে ইনক্লুড করতে পারবেন, এবং আপনি এক্সপিরিয়েন্স বেসড টেস্টিংটা করে ফেললেন। তাহলে এক্সপিরিয়েন্স বেসড টেস্টিংয়ের জন্য আমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস মনে রাখার দরকার। ফর এক্সাম্পল, দ্য টেস্ট বেসিস মে ইনক্লুড দ্য নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য টেস্টার অ্যাজ ওয়েল অ্যাজ আদার স্টেক হোল্ডার্স। সো টেস্ট বেসটাই হলো এক্সপিরিয়েন্সের উপরে বেস করেই সব কিছু করতে হয়। জেনারেলি লেস ফর্মাল, আমি যেটা আগেই বললাম, এটা একটু লেস ফর্মাল হয়। ক্যান আইডেন্টিফাই ডিফেক্ট মিসড বাই আদার টেস্ট ক্যাটাগরিজ। সো আমাদের আরও যেই ধরনের টেস্টিং রয়েছে তার মাধ্যমে মিস হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, যেটা এক্সপিরিয়েন্স দিয়ে ধরা পড়তে পারে। অ্যান্ড কমনলি কম্বাইন্ড উইথ দ্য হোয়াইট বক্স অ্যান্ড ব্ল্যাক বক্স টেস্ট টেকনিক্স। সো শুধু একটা দিয়ে এটার সলিউশন হয় না, যত ধরনের টেস্টিং আছে সব এবং এক্সপিরিয়েন্স সব মিলিয়ে কম্বাইন করেই মূলত এই এক্সপিরিয়েন্স বেসড টেস্টিংটা করা হয়ে থাকে। এটা নিয়ে কোশ্চেন হয়তো একটা আসতে পারে K2 লেভেলের, আবার অনেক সময় দেখা যায় যে আইএসটিকিউবিতে এই নিয়ে কোনো এক্সাম কোশ্চেন আসেও না। তারপরেও আমাদেরকে এক্সপিরিয়েন্স বেসড আসলে কী জিনিস বা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় বা কারা অ্যাপ্লাই করতে পারে, এই জিনিসটা জানার জন্য এই পার্টটুকু আমরা আজকে দেখলাম। নেক্সটে আমরা লার্ন করব টেস্ট টেকনিক সিলেকশন, মানে কোনো একটা পার্টিকুলার টেকনিক বা কোন টেকনিক আমরা আসলে সিলেক্ট করব, কোন সিচুয়েশনে বা কী ঘটলে, এই বিষয়টা আমরা জানবো। সো এখানে একটি লেখা রয়েছে, দ্য পারপাস অফ এ টেস্ট টেকনিক ইজ টু হেল্প আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট কন্ডিশন, টেস্ট কেসেস অ্যান্ড টেস্ট ডেটা। মানে এই টেস্ট টেকনিকের কী টেকনিক আমরা ফলো করব, এটা মূলত আমাদেরকে হেল্প করে যে অ্যাপ্রোপ্রিয়েট কী ধরনের কন্ডিশন আমরা ইউজ করব, কী ধরনের টেস্ট কেস লিখব কি লিখব না, কী ধরনের টেস্ট ডেটা প্রিপেয়ার করব বা কতটুকু করব, এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য।
এখানে 6টা জিনিস মেনশন করা হয়েছে, যেই 6টা জিনিস আসলে টেস্ট টেকনিক সিলেক্টের জন্য আমাদেরকে হেল্প করে বা এই জিনিসগুলো ডিসাইড করতে হেল্প করে। বাট সবসময় যে এটা কাজ করে বিষয়টা এমন না, বা সবসময় যেটা ফলো করা হয় বিষয়টা এমনও না, বাট আমাদেরকে জানার জন্য জানতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের টাইম অ্যান্ড বাজেট। ধরুন আপনি এমন একটা প্রজেক্টে কাজ করছেন যেখানে বাজেটও খুব কম আবার টাইমও খুব কম। তো এই ধরনের যখন সিচুয়েশন তৈরি হবে, আমরা যতগুলো টেস্ট টেকনিক জানলাম, ব্ল্যাক বক্স টেস্টিংয়ে কি হয়, আমরা রিকোয়ারমেন্ট দেখি, আমরা ভিতরে কি আছে প্রোগ্রামে সেটা না জেনে আমরা টেস্টিং করি, এক্সিকিউট করি, এত কিছু ইন ডিটেলসে করার মতন সময় আমাদের হাতে থাকবে না, আর হোয়াইট বক্স তো থাকবেই না। তখন আমরা এক্সপিরিয়েন্স বেসড যে টেস্টিং রয়েছে, যেটা হলো লেস ফর্মাল, ওই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এক্সপিরিয়েন্সের উপরে বেস করে অল্প সময়ের ভেতরে উইদাউট টেস্ট কেস বা খুব অল্প পরিমাণে টেস্ট কেস লিখে খুব বেশি ফর্মালিটি ফলো না করে আমরা টেস্টটা করতে পারি। সো এই ধরনের ক্ষেত্রে আমরা তখন কি করব, এক্সপিরিয়েন্স বেসড টেস্ট টেকনিকটাই অ্যাপ্লাই করব। আবার ধরুন আপনার টাইম এবং বাজেট কম আছে, কিন্তু দেয়ার আর সাম রেগুলেটরি স্ট্যান্ডার্ডস অ্যান্ড কন্ট্রাক্ট রিকোয়ারমেন্ট, মানে ক্লায়েন্টের সাথে আপনার এমন কিছু কন্ট্রাক্ট রিকোয়ারমেন্ট আছে যেটার কারণে টাইম এবং বাজেট শর্ট থাকার সত্ত্বেও আপনাকে কিছু পরিমাণে ফর্মালিটি ফলো করতে হবে। তখন আমরা কি করব? তখন আমরা হোয়াইট বক্সে কিন্তু যাব না, তখন আমরা ব্ল্যাক বক্সেই থাকবো। সো ব্ল্যাক বক্স টেস্টিংটা তখন আমরা টেকনিকটা এই ধরনের সিচুয়েশনে ফলো করব। আবার ধরুন কী কী ধরনের ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে তার উপরেও কিন্তু টেকনিক ডিপেন্ড করে। আমাদের যদি কোড স্ট্রাকচার, প্রোগ্রামিং কিভাবে করা হয়েছে, একদম কোড বেস, এগুলোর প্রতি আমাদের অ্যাক্সেস থাকে, তাহলে কিন্তু আমরা হোয়াইট বক্সের দিকে যেতে পারি। আদারওয়াইজ কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে আমরা ব্ল্যাক বক্সের দিকেই যাব। আমাদের টাইম বাজেট যদি একটু বেশি থাকে তাহলে আমরা ব্ল্যাক বক্স ফর্মাল যে ওয়ে রয়েছে, স্ট্যাটিক এবং ডাইনামিক দুইটাই করব। আদারওয়াইজ আমরা হয়তো শুধু ডাইনামিক করব ব্ল্যাক বক্স, মানে সিস্টেমের ভিতরে কী আছে না জেনে, প্রপার যদি ইউজার স্টোরি বলো, মানে ডকুমেন্ট কি অ্যাভেলেবেল আছে, যদি ধরুন খুব ভালো ইউজার স্টোরি লেখা আছে, যেখানে খুব ভালো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লেখা আছে, এটা দেখে কিন্তু আমরা ইজিলি ডাইনামিক টেস্ট কেসগুলো লিখতে পারি এবং ডাইনামিক ব্ল্যাক বক্স টেস্টিংটা করতে পারি। আবার এই ডকুমেন্টের উপরে বেস করে কিন্তু আমরা হোয়াইট বক্স টেস্টিং করতে পারবো না, ডাইনামিক আর স্ট্যাটিক কোনোটাই, আমাদেরকে কোডের অ্যাক্সেস লাগবে। সো এই সিচুয়েশনে আমরা ডাইনামিক ব্ল্যাক বক্স টেস্টিংটা চুজ করতে পারি। আবার টেস্টারের নলেজ কেমন রয়েছে তার উপরে বেস করেও এবং তার স্কিল কেমন রয়েছে তার উপরে বেস করেও আমরা আসলে টেকনিকটা চুজ করি, যে এই টেস্টারের ডেভেলপমেন্ট নলেজ আছে কিনা, তার কোডিং রিলেটেড নলেজ আছে কিনা, স্ট্রাকচারাল রিলেটেড নলেজ আছে কিনা, তাহলেই সে না আমরা হোয়াইট বক্স টেস্টিংয়ের দিকে যেতে পারবো। আদারওয়াইজ আমাদেরকে তো ব্ল্যাক বক্সই থাকতে হবে। আবার তার আদার্স প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কত, সে হয়তো 10 বছর ধরে এই ফিল্ডে আছে, তখন তাকে আমরা এই এক্সপ্লোরেটরি টেস্টিং বা এক্সপিরিয়েন্স বেসড টেস্টিংগুলোর ক্ষেত্রে উৎসাহিত করতে পারি বা এই আইটেমগুলো আমরা চুজ করতে পারি। আবার কী ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমরা চুজ করছি তার উপরে বেস করেও কিন্তু হয়। যদি ফর্মাল টাইপের এসডিএলসি মডেল ফলো করি তাহলে তো অবশ্যই আমাদেরকে স্ট্যাটিক, ডাইনামিক সব ধরনের ব্ল্যাক এবং হোয়াইটটা করতে হবে। আদারওয়াইজ মানে আমরা আসলে কোন মডেল ফলো করছি তার উপরেই বেস করেই হবে, এবং সিস্টেমের কমপ্লেক্সিটি কেমন তার উপরে বেস করেও কিন্তু আমাদের টেকনিকটা চুজ হবে। সো পার্টিকুলারলি একটা বা দুইটা আইটেমের উপরে না, এই 6টা আইটেমের উপরে বেস করে বাজেট কেমন, আমার টেস্টারের নলেজ কেমন, আমার কি কি ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে, আমার কতটুকু কন্ট্রাক্টের মধ্যে কভার করার জন্য বলা হয়েছে, আমরা কোন এসডিএলসি মডেল ফলো করি, আমরা কি অ্যাজাইল ফলো করি না ওয়াটারফল ফলো করি না স্পাইরাল ফলো করি, সেটার উপরে বেস করে সিস্টেমটা কতটুকু কমপ্লেক্স এবং এটা ক্রিটিক্যাল কতটুকু। এখানে আরেকটা জিনিস মেনশন করা হয়নি, কমপ্লেক্স প্লাস ক্রিটিক্যাল। মানে ক্রিটিক্যাল বলতে এইটা কি কারো লাইফ থ্রেটের কারণ হতে পারে, তাহলে তো আমাদেরকে অবভিয়াসলি যত রকমের টেকনিক আছে সবগুলোই ফলো করতে হবে, নাকি জাস্ট এটা সিম্পলি ধরুন একটা প্রোডাক্ট কার্ডে অ্যাড করেছেন, আপনি চেক আউট করতে পারছেন না, এটা যে কারণে লাইফের থ্রেট হবে না। সো এই সব ফ্যাক্টরগুলোর উপরে বেস করেই মূলত আমরা এই টেকনিকটা সিলেক্ট করতে পারি, একটা আইটেমের উপরে ডিপেন্ডেন্ট না। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যারা ভিডিও নতুন দেখছেন চ্যানেলটি ঘুরে আসবেন। বাংলায় সফটওয়্যার টেস্টিং রিলেটেড এবং আইএসটিকিউবি চ্যাপ্টারগুলো কভার করার জন্য অসংখ্য ভিডিও রয়েছে। ভিডিওগুলো হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করে দেবেন ইউটিউব অ্যালগরিদমের জন্য, এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।